ফিওদর দোস্তোয়েভস্কির অপরাধ ও শাস্তি আমার মনে হয় এমন একটা উপন্যাস যা পড়লে সহজে ভোলা যায় না। একদম এক গভীর ছাপ ফেলে যায়। আজ আমরা এই বইটা নিয়েই একটু গভীরে যাব। আমাদের কাছে যে সারসংক্ষেপ আছে সেটার উপর ভিত্তি করে এর মূল জায়গাগুলো ধরার চেষ্টা করব। হ্যাঁ, সেটা ভালো হবে। আমাদের লক্ষ্যটা বেশ স্পষ্ট, শুধু গল্পটা বা চরিত্রগুলো জানা নয়, বরং বুঝতে চেষ্টা করা কেন এই ক্লাসিক আজও এতখানি প্রাসঙ্গিক। এর ভেতরের যে মনস্তত্ত্ব, যে দর্শন, সেই দিকগুলো একটু ছুঁয়ে দেখা আর কি। ঠিক, কারণ এটা তো শুধু একটা খুনের গল্প নয়। একেবারেই না। হ্যাঁ, বরং এটা অপরাধ বোধ, নৈতিকতা, কষ্ট আর শেষ পর্যন্ত মুক্তির এক অদ্ভুত জার্নি। আর এর পটভূমিটাও কিন্তু ভুলে গেলে চলবে না, ১৯ শতকের সেন্ট পিটার্সবার্গ। হ্যাঁ, সেই সময়কার রাশিয়া। হ্যাঁ, একদিকে ভয়ঙ্কর দারিদ্র্য, সামাজিক অস্থিরতা, আবার অন্যদিকে নানারকম নতুন চিন্তাভাবনাও আসছে সমাজে। এই পরিবেশটা, এই কন্ট্রাস্টটাই যেন রাস্কলনিকভের মতো চরিত্রদের তৈরি হওয়ার জমি। ঠিক। আর এখানেই আসছে আমাদের মূল চরিত্র রডিয়ন রাস্কলনিকভ, আইনের প্রাক্তন ছাত্র, কিন্তু এখন হ্যাঁ, প্রায় কপর্দক শূন্য অবস্থা। একা, একদম একা, সবার থেকে যেন নিজেকে গুটিয়ে নিয়েছে। আর তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে একটা একটা অদ্ভুত তত্ত্ব, যা তাকে ঠেলে দিচ্ছে একটা ভয়ঙ্কর সিদ্ধান্তের দিকে। আচ্ছা, এই তত্ত্বটা ঠিক কি ছিল যেটা ওকে এতটা প্রভাবিত করল? দেখুন, এটা বেশ ইন্টারেস্টিং। রাস্কলনিকভ এক ধরনের বলতে পারেন সুপারম্যান থিওরিতে বিশ্বাস করতে শুরু করে। সুপারম্যান থিওরি? হ্যাঁ, ও ভাবত যে ইতিহাসে নেপোলিয়নের মতো কিছু অসাধারণ মানুষ আছেন বা থাকতে পারেন, যাদের সাধারণ নৈতিকতার বাঁধন মানার দরকার নেই। ও আচ্ছা। তারা সমাজের বৃহত্তর মঙ্গলের জন্য বা হয়তো নিজেদের কোনো বড় লক্ষ্য পূরণের জন্য আইন ভাঙতে পারে, এমনকি দরকার হলে খুনও করতে পারে। সাধারণ মানুষের যে ভালো মন্দের বিচার, সেটা তাদের জন্য প্রযোজ্য নয়। এটা তো বেশ বেশ শীতল একটা যুক্তি। একদম শীতল, যুক্তিবাদী একটা ভাবনা, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে ভয়ঙ্কর অহংকার আর বিপদের সেমিলা। আর এই তত্ত্বের জোরেই, আর সাথে অবশ্যই দারিদ্র্যের সেই অসহ্য চাপ, সে খুন করে বসে আলোনা ইভানোভনা নামে এক সুদখোর বৃদ্ধাকে। হ্যাঁ, যাকে সে মনে করত সমাজের একটা বোঝা, একটা উকুন। কিন্তু ঘটনাচক্রে অপ্রত্যাশিতভাবে বৃদ্ধার বোন লিয়াভেতা সেখানে এসে পড়ে। ঠিক, আর তখন তাকেও খুন করতে বাধ্য হয় রাস্কলনিকভ। এখান থেকেই তো ব্যাপারটা আরও জটিল হয়ে গেল, তাই না? ও কিছু জিনিস নেয় বটে, কিন্তু সেগুলো পরে আর কোনো কাজেই লাগায় না। ঠিক বলেছেন। আসলে এই ঘটনার পর থেকেই উপন্যাসের আসল ফোকাসটা শুরু হয়। দস্তয়েভস্কি কিন্তু অপরাধটা কিভাবে ঘটল তার চেয়ে বেশি আগ্রহী ছিলেন অপরাধীর মনের ভেতরে কি চলছে সেটা দেখাতে। হ্যাঁ, ভেতরের নরক যন্ত্রণাটা। একদম। রাস্কলনিকভ প্রায় সঙ্গে সঙ্গে খুনটা করার পর থেকেই ভয়ঙ্কর অপরাধবোধ, ভয়, প্যারানয়া আর এমনকি শারীরিক অসুস্থতাতেও ভুগতে শুরু করে। জ্বর আসে। তার ওই অসাধারণ মানুষ তত্ত্বটা বাস্তবের প্রথম ধাক্কাতেই চুরমার হয়ে যায় বলা যেতে পারে। আইনের শাস্তি তো পরে আসবে, তার আগেই ওর নিজের ভেতরকার শাস্তি শুরু হয়ে যায়। আর এই মানসিক শাস্তিটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। আর এই অবস্থাটা ওকে ওর কাছের মানুষদের থেকেও দূরে ঠেলে দেয়, তাই না? বন্ধু, রাজুমিখিন, ওর মা, বোন, দুনিয়া। হ্যাঁ, সবার থেকেই সে কেমন যেন মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে, নিজেকে গুটিয়ে নেয়। অপরাধ বোধটা যেন একটা অদৃশ্য দেওয়াল তুলে দেয় ওর চারপাশে। চাইলেও আর আগের মতো স্বাভাবিক হতে পারে না। এই ব্যাপারটা আমার খুব বাস্তব লাগে। অপরাধের পর এই যে আইসোলেশন। একদম। আর এই মানসিক টানাপোড়েন আর বিচ্ছিন্নতার মধ্যেই এন্ট্রি হয় তদন্তকারী পোরফিরি পেত্রোভিচের। পোরফিরি খুব ইন্টারেস্টিং চরিত্র। হ্যাঁ, তিনি কিন্তু গতানুগতিক কোনো পুলিশ অফিসার নন, অসম্ভব বুদ্ধিমান আর মানুষের মনস্তত্ত্ব খুব ভালো বোঝেন। উনি তো সরাসরি ওকে অভিযুক্ত করেন না, তাই না? না, একেবারেই না। উনি বরং অন্য পথে হাঁটেন। এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে থাকেন। কথা বলার ছলে এমন সব প্রশ্ন করেন, এমন সব ইঙ্গিত দেন, যাতে রাস্কলনিকভের নিজের ভেতর থেকেই অপরাধবোধটা বেরিয়ে আসে। অনেকটা বেড়াল ইঁদুর খেলার মতো বলতে পারেন। একটা স্নায়ুর যুদ্ধ, বুদ্ধির খেলা। পোরফিরি যেন জাল পেতে অপেক্ষা করেন, কখন শিকার নিজেই এসে ধরা দেবে। এই দম বন্ধ করা পরিস্থিতিতেই কি সোনিয়ার আগমন? সোনিয়া মারমেলোদোভা। হ্যাঁ, সোনিয়া। ওর নিজের জীবনটাও তো কষ্টে ভরা।
ভয়ানক দারিদ্র্য। আর সেই কারণেই তো ও পতিতাবৃত্তিকে বেছে নিতে বাধ্য হয়। হ্যাঁ, পরিস্থিতির শিকার। কিন্তু এত কিছুর পরেও ওর ভেতরের সত্তাটা কিন্তু অদ্ভুতভাবে পবিত্র, ভীষণ ধার্মিক, সহনশীল, আর অন্যের দুঃখে ওর মন কাঁদে। এই বৈপরীত্যটাই কি রাস্কলনিকভকে ওর দিকে টানে? খুব সম্ভবত সোনিয়ার এই যে ভেতরের শক্তি, ওর খ্রিস্টীয় স্মিরিয়ে বিনয় আর কষ্টকে গ্রহণ করার ক্ষমতা, এই গুণগুলো রাস্কলনিকভের যুক্তিবাদী অহংকারী সত্তার ঠিক উল্টো। আচ্ছা। আর সবচেয়ে বড় ব্যাপার হল, সোনিয়াই কিন্তু প্রথম ব্যক্তি যার কাছে রাস্কলনিকভ তার কৃতকর্মের কথা স্বীকার করার সাহস পায়। এটা খুব গুরুত্বপূর্ণ মোড়। হ্যাঁ, আর সোনিয়া ওকে পালিয়ে যেতে বা নিজেকে বাঁচাতে বলে না, বরং পরামর্শ দেয় সবার সামনে নিজের পাপ স্বীকার করে শাস্তি গ্রহণ করতে। কারণ সোনিয়া বিশ্বাস করে প্রায়শ্চিত্ত আর কষ্টভোগের মাধ্যমেই আত্মার মুক্তি সম্ভব। ঠিক তাই, এটাই তার গভীর বিশ্বাস। আধ্যাত্মিক মুক্তির এটাই একমাত্র পথ। আর শেষ পর্যন্ত রাস্কলনিকভ সেই পথটাই বেছে নেয়। হ্যাঁ, আত্মসমর্পণ করে। হ্যাঁ। তার নির্বাসন হয় সাইবেরিয়ায়। কিন্তু গল্পটা তো এখানেই শেষ হয়ে যায় না। না না, সোনিয়াও তার সঙ্গে সাইবেরিয়াতে যায়। এই অংশটা, বিশেষ করে উপন্যাসের যে উপসংহার বা এপিলগ আছে, হ্যাঁ, এপিলগ, সেটা কিন্তু গল্পের অর্থটাকেই অন্য মাত্রায় নিয়ে যায়। কিভাবে? দেখুন, সাইবেরিয়ায় গিয়েও কিন্তু রাস্কলনিকভের বোধোদয়টা সঙ্গে সঙ্গে ঘটে না। সে তখনও কিছুটা আগের মতোই, বিচ্ছিন্ন, কিছুটা উদ্ধত। কিন্তু যখন সে অসুস্থ হয়ে পড়ে, তখন সোনিয়ার যে নিঃস্বার্থ সেবা, যে ভালোবাসা, সেটা ধীরে ধীরে ওর ভেতরের বরফের দেওয়ালটা গলাতে শুরু করে। তাহলে ভালোবাসা আর সেবাই কি পরিবর্তনের অনুঘটক? বলা যেতে পারে। সে ধীরে ধীরে তার আগের তত্ত্বের অসারতা বুঝতে পারে, নিজের যে বুদ্ধিবৃত্তিক অহংকার ছিল সেটা ত্যাগ করতে শুরু করে, আর সোনিয়ার ভালোবাসার গভীরতা উপলব্ধি করে। আর উপন্যাসের শেষে একটা পুনরুত্থানের ইঙ্গিত থাকে, তাই না? একদম, একটা নৈতিক ও আধ্যাত্মিক পুনর্জন্মের স্পষ্ট ইঙ্গিত, যেন এক দীর্ঘ অন্ধকার রাতের শেষে ভোরের আলো দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে এত দীর্ঘ একটা যাত্রা, অপরাধ, যন্ত্রণা, মুক্তি, এর মধ্যে দিয়ে দস্তয়েভস্কি ঠিক কোন কোন গভীর বিষয়গুলো তুলে ধরতে চেয়েছেন বলে আপনার মনে হয়? প্রথমত তো অবশ্যই অপরাধের মনস্তত্ত্ব। নিঃসন্দেহে আমারও মনে হয় এটাই উপন্যাসের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে। অপরাধ করার পর অপরাধীর মনের ভেতরে কি চলে। দস্তয়েভস্কি দেখাচ্ছেন আইনের শাস্তির চেয়েও অনেক বেশি শক্তিশালী হল বিবেকের দংশন। হ্যাঁ, ভেতরের এই শাস্তিটা। রাস্কলনিকভে ভেতরের এই নীরব যন্ত্রণাটাই তাকে প্রতি মুহূর্তে শেষ করে দিচ্ছিল। দ্বিতীয় যে বড় থিমটা উঠে আসে, সেটা হলো যুক্তি বনাম বিশ্বাস। যুক্তি বনাম বিশ্বাস। হ্যাঁ, রাস্কলনিকভের ওই অসাধারণ মানুষের তত্ত্বটা তো আসলে চরম যুক্তিরই ফসল, তাই না? যেখানে নৈতিকতাকে নিজের সুবিধে মতো ব্যবহার করা যায়। ঠিক। আর তার বিপরীতে রয়েছে সোনিয়ার নিঃশর্ত বিশ্বাস, তার স্মিরিয়েন, কষ্টকে মেনে নেওয়ার সেই আধ্যাত্মিক ক্ষমতা। এই দুটো সম্পূর্ণ ভিন্ন মেরুর ভাবনা, আর এই দুয়ের সংঘাতই যেন গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। আর এই সংঘাতের মধ্যে দিয়েই কি মুক্তির পথটাও দেখানো হচ্ছে? ওই যে আপনি বলছিলেন বিচ্ছিন্নতা থেকে মুক্তি। অপরাধ তো ওকে সমাজ থেকে, এমনকি নিজের থেকেও আলাদা করে দিয়েছিল। হ্যাঁ, সেখান থেকে বেরিয়ে আসার পথটা তাহলে কি? পথটা হলো স্মিরিয়েন, বিনয়, কষ্টকে, নিজের ভুলকে স্বীকার করে নেওয়া, এবং নিঃস্বার্থ ভালোবাসা, যেটা সে শেষ পর্যন্ত সোনিয়ার মধ্যে খুঁজে পায়। অহংকার ছেড়ে। একদম, অহংকার ত্যাগ করে নিজের ভুলটা বুঝতে পারার মাধ্যমেই সে ধীরে ধীরে ওই বিচ্ছিন্নতা কাটিয়ে ওঠে। এটাকেই তার আধ্যাত্মিক মুক্তি বা পুনরুত্থান বলা যেতে পারে। এখানে যন্ত্রণাটা আর শুধু শাস্তি থাকছে না, মুক্তির পথে একটা জরুরি ধাপ হয়ে উঠছে। আর একটা বিষয়ও তো এড়িয়ে যাওয়ার উপায় নেই, সেটা হলো পারিপার্শ্বিক অবস্থা। ওই সময়ের সেন্ট পিটার্সবার্গের ভয়ঙ্কর দারিদ্র্য, সামাজিক বৈষম্য। অবশ্যই, খুবই গুরুত্বপূর্ণ দিক। এগুলো চরিত্রগুলোর সিদ্ধান্তকে, তাদের জীবনকে কতটা প্রভাবিত করেছে? অনেকটাই। উপন্যাসের যে একটা বিষণ্ণ, গুমোট, দম বন্ধ করা আবহ, সেটা তৈরির পেছনে এই সামাজিক পরিস্থিতির বিরাট ভূমিকা। হ্যাঁ, দারিদ্র তো রাস্কলনিকভকে অপরাধের দিকে ঠেলে দেওয়ার একটা কারণ ছিলই। ঠিক, আবার সোনিয়ার মতো চরিত্রদেরও ঠেলে দিয়েছে অন্য এক করুণ পরিণতির দিকে। দোস্তয়েভস্কি যেন দেখাতে চেয়েছেন, ব্যক্তির মনস্তত্ত্ব আর তার চারপাশের সমাজ, এ দুটো আলাদা নয়, একে অপরের উপর ভীষণভাবে নির্ভরশীল আর প্রভাব বিস্তারকারী। তাহলে সব মিলিয়ে যদি দেখি, অপরাধ ও শাস্তি শুধু ১৯ শতকের রাশিয়ার গল্প নয়, তাই না? এটা আসলে এক চিরন্তন মানবিক সংকটের কাহিনী। একদম। এক তরুণের আদর্শবাদের ভুল প্রয়োগ,
তার ফলস্বরূপ ভয়ানক অপরাধ, তারপর তীব্র মানসিক যন্ত্রণা, এবং শেষে গিয়ে ভালোবাসা আর স্মৃতির মধ্যে দিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। খুব সুন্দরভাবে বললেন। মূল কথাটা শায়দ এটাই, বাহ্যিক বা আইনি শাস্তির চেয়েও অনেক বেশি গভীর আর দীর্ঘস্থায়ী হল ভেতরের শাস্তি, মানে অপরাধ বোধ, বিবেকের দংশন। আর প্রকৃত মুক্তি আসে অহংকার ছেড়ে, নিজের দোষ স্বীকার করে, কষ্টকে বরণ করে নিয়ে এবং অন্যের নিঃস্বার্থ ভালোবাসাকে গ্রহণ করার মধ্যে দিয়ে। দস্তয়েভস্কি যেন এই কঠিন সত্যটাই আমাদের আবার মনে করিয়ে দেন। আলোচনা প্রায় শেষের দিকে, তবে আমার মনে একটা প্রশ্ন ঘুরছে। এই যে রাসকলনিকভের অসাধারণ মানুষের ধারণাটা, এটা কি এক কথায় পুরোপুরি ভুল, নাকি কোনো বিশেষ পরিস্থিতিতে, হয়তো বৃহত্তর কোনো ভালোর জন্য, প্রচলিত নৈতিকতার ঊর্ধ্বে যাওয়ার এই ভাবনাটার কোনো প্রাসঙ্গিকতা, মানে আজকের দিনেও থাকতে পারে? এটা খুবই জটিল প্রশ্ন। হ্যাঁ, জানি, উত্তরটা সহজ নয়। একদমই নয়। তবে প্রশ্নটা আমাদের ভাবায়। হয়তো এটাই দস্তয়েভস্কির সার্থকতা, যে তিনি এমন কিছু প্রশ্ন তুলে দিয়ে যান যা পাঠকদের ভাবনার জগতে অনেক দিন ধরে থেকে যায়। ঠিক, এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক। হ্যাঁ, সেটাই ভালো।